সেটা বিভিন্নভাবে হতে পারে। এই জন্য আমি বলবো আগে যে ডিভাইসের প্রতি যত্নশীল যদি হতে পারে অনেকটাই কিন্তু সেটা রোধ করা সম্ভব। তথ্য প্রযুক্তি যুগে এসে আমরা যদি সেই ব্যবহারটা করতে পারি। আরেকটা যেটা বলি যে আমাদের প্রশিক্ষণ এবং পড়াশোনার যে বিষয়টা প্রথম পয়েন্টে নিয়ে আসছি আমি, রাইটের প্রতি যত্নশীল গুরুত্ব দেওয়ার জন্য বলছি যে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই সাংবাদিক অঙ্গনে। আজকে আমাদের রিপোর্ট কিভাবে করবো, আমরা অতিরঞ্জিত করে কিছু সংবাদ পরিবেশন করি, ঠিক আছে, ঘটনার সত্যতা আছে, কিন্তু আমরা একটু অতিরঞ্জিত করার জন্য আমরা আমাদের নিজেদের মূল করা বানোয়ার তথ্য করে যাই। আমি অনুরোধ করবো এইসব বিষয়গুলো পরিহার করা। আপনার কাছে যতটুকু তথ্য আছে আপনি ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকেন, আমার দীর্ঘ বিশ্বাস আপনি হয়রানি শিকার প্রতি কিছুটা হলে মুক্ত হবেন। আরেকটি বিষয় বলি, আমাদের দৃষ্টিকোণ থেকে গণমাধ্যমের সাংবাদিকতা, গণমাধ্যম এবং সাংবাদিকতা মেরুদণ্ডতাকে ঢেকে দেওয়া হয়েছে মূলত দেশীয় এবং আন্তর্জাতিক প্রান্তে প্রধানত তিনটি কারণ। এটি আমি আমার দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে দেশের পত্র পত্রিকা। আজকে বাংলাদেশে আমাদের দেখা যাচ্ছে যে প্রায় 3,000 প্লাস গণমাধ্যম জাতীয় পত্রিকা, দৈনিক বলেন, সাপ্তাহিক বলেন, পাক্ষিক বলেন, মাসিক বলেন, বার্ষিক বলেন, আন্তর্জাতিক জাতীয় এবং আপনার মফস্বলে সব মিলিয়ে প্রায় 3,000 প্লাস পত্রিকা। আপনার কয়টা পত্রিকা প্রিন্ট হয়? এইসব আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলো লাইসেন্স কারা দিল? যারা দিয়েছে তারা এই অপসাংবাদিক তৈরির একটি কারখানা তৈরি করেছে। কিভাবে করেছে দেখেন, সম্পাদক আপনি প্রতিষ্ঠানে দেখেন, তিনি সম্পাদক, তিনি প্রকাশক, তিনি অফিস সহকারী, তিনি হচ্ছেন আপনার এই মফস্বল সম্পাদক, তিনি হচ্ছেন নির্বাহী সম্পাদক, তিনি হচ্ছেন আবার সার্কুলেশন ম্যানেজার। এগুলা আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলো কি করে? এরা কারখানিত করে, আর কারখানিজের মধ্যে দিয়ে সাংবাদিকদের লাইসেন্স দেয়। এইটা হচ্ছে একটা দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের একটা অংশ বলে আমি মনে করি। নাম্বার দুই যদি বলি যে আমাদের অপেশাদার লোকগুলো আমাদের বিশেষ করে উপজেলা এবং জেলা আপনার এই জাতীয় প্রেস ক্লাবের ক্ষেত্রে অপেশাদার লোকগুলো এসে আমাদের এখানে একটা সীমিত চক্র তৈরি করে। আপনার দেখেন প্রত্যেকটা জায়গাতে দেশের প্রত্যেকটা আনাচে গানাচে আপনার উপজেলা, জেলা এবং জাতীয় প্রেস ক্লাবের ক্ষেত্রে আপনার অপেশাদার লোকগুলো দেখবেন যে যারা পলিটিক্যালের সাথে সম্পৃক্ত, এই পলিটিক্যাল করতে গিয়ে দেখা যাচ্ছে যে প্রেস ক্লাবগুলোকে দখল করে ফেলে। বিগত দিনে আমরা যেগুলো দেখেছি, এইগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের একটা গ্রুপিং তৈরি করে, গ্রুপিং তৈরি করতে গিয়ে দেখে যে নিজেদের দল ভারী করার জন্য অপেশাদার, ওই যে বললাম একটু আগে, অপেশাদার কিছু সাংবাদিককে প্রথমত লাইসেন্স দেয়, এদেরকে নিয়ে এসে এখানে সংযুক্ত করে সাংবাদিক অঙ্গনের মেরুদণ্ডটাকে এইভাবে ভেঙে ফেলা হয়েছে সুকৌশলে। আরেকটা যদি বলি যে আমাদের দেশে মানবাধিকার সংস্থাগুলো যখন নিশ্চোখ একেবারে, তখন দেশের একটি চক্রান্ত দেখেন অত্যন্ত সুকৌশলে সাংবাদিকদেরকে নির্ধারণ করার জন্য একের পর এক আইন তৈরি করা হয়। আপনি দেখেন মানবাধিকার সংস্থাগুলো বলতেছে আজকে আপনার বলতেছে কি জানেন, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে সাংবাদিক প্রোটেকশনের জন্য 2টা আইন আছে। সাংবাদিকদের প্রোটেকশনের জন্য 2টা আইন আছে পাকিস্তানে, কিন্তু বাংলাদেশের প্রোটেকশনের জন্য কোনো আইন নাই সাংবাদিকের। বরং সাংবাদিককে নির্ধারণ করার জন্য, নির্যাতন করার জন্য একের পর এক আইন তৈরি করা হয়েছে, ভালো আইন। যেগুলো আমরা এইগুলো সংস্করণ নাই, আমাদের এই দেশের ক্রান্তি লাগবে। এখন আমরা আমাদের সময়ের দাবি এগুলো সংশোধন নাই, এগুলো বাতিল করতে হবে, কালো আইনগুলো বাতিল করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে সাংবাদিকদের প্রোটেকশনের জন্য আইন তৈরি করতে হবে। সাংবাদিক যখন নির্যাতিত হয়, বিভিন্ন হামলা মামলার শিকার হয়, দেশের চলমান আইন দিয়ে আমাদের কোনো অবহেলা করতে হয়, তাকে কোনো যেতে হয়। কিন্তু আমরা যে সাংবাদিকরা প্রোটেকশনের জন্য কোনো সুনির্দিষ্ট যে আইন থাকা দরকার ছিল, সেগুলো আমরা থেকে বঞ্চিত হচ্ছি। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে আমি জোর দাবি জানাচ্ছি, এই প্রোটেকশনের জন্য অনুরোধ সরকারকে আইন তৈরি করতে হবে। পরবর্তী যিনি নির্বাচিত সরকার হবে, যারা আসবে, তাদের কাছে আমরা এটা প্রত্যাশা করি। কুমিল্লা জেলা কমিটি গঠিত হয়েছে, ঘোষণা হয়েছে, ইতিপূর্বে আপনারা শুনেছেন। আমি জেলা কমিটির কাছে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি অনুরোধ রইল, সেটি হচ্ছে আজকের পর থেকে জেলা কমিটির সর্বপ্রথম কাজ হবে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই কুমিল্লা অঞ্চলে কতজন সাংবাদিক নির্যাতিত হয়েছে সেই তালিকা প্রণয়ন করার জন্য একটি কমিটি গঠন করবে। সেই ক্ষেত্রে যদি আর্থিক প্রয়োজন হয় সেটা ফাউন্ডেশন ব্যয়ভার গ্রহণ করবে। সেটা হতে পারে 3 জন সদস্যের একটি কমিটি বা 5 জন
দুদিন আগে সরাসরি বসে কথা বলছিলাম ওনার অফিসে। উনি আমাকে বললেন যে ভাই একটা বিষয় কি জানেন, আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তার যে কোনো ভাবেই বলুক না কেন, সমালোচনা যদি কেউ বলে সারা দিন কিচ্ছু আসে যায় না, সরকারের মাথা ব্যথা নাই, ঠিক আছে। কিন্তু আমার বাংলাদেশে সেই ভাষণে একটা আইন তৈরি করেছিল আপনাদের নির্যাতন করার জন্য, সেটা আপনারা নিজেরাই জানেন। আমরা শুধুমাত্র এটা দায়িত্ব পালন করেছি আইনের বেড়াজালে থেকে, আমাদের কোনো দোষ নেই। আর আমাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি কিছু ভুল ভ্রান্তি থাকে সেটা তো হয়, কিন্তু সেগুলো নিয়ে আপনারা সমালোচনা করেন, এটা আমাদের কোনো আপত্তি নেই, বুঝতেছেন? আচ্ছা, একটু আগে বললে আমাদের এই বিশেষ প্রতিনিধি বাবায়ন ভাই বলে গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন জার্নালি জন্য অনার্স শেষ করেছেন। উনি আমার অত্যন্ত ছোট এবং স্নেহের। উনি আমার তত্ত্বাবধানে প্রায় 4 বছর এই কুমিল্লা শহরে আমার হাত ধরেই কিন্তু সাংবাদিকতা নিয়ে এসেছেন এবং উনি ইন্টারভিউ করেছেন একটা টেলিভিশনের। তো যাই হোক, এখন উনি কাজ করতেছেন, উনি অত্যন্ত নগ্ন, তার জন্য শুভকামনা। তো আমি আরেকটা যেটা আপনাদেরকে তথ্য দেই, বিগত দিনে আমি একটু প্রোগ্রাম করতেছিলাম বেশ কিছুদিন আগে। একটু প্রোগ্রামের জন্য আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে একজন চেয়ারম্যান শিক্ষক, আমি সমালোচনা করছি না শিক্ষকদের, আমি ওনার একটু সমালোচনা করি তৎকালীন সময়ে, আমি নাম বলবো না। তো যাই হোক, ওনাকে আমরা প্রস্তাব করলাম আসার জন্য, একজন পরামর্শ দিলেন যে ওনাকে নেন, যে টপিক সে উপরে আলোচনা হবে। এখন আজকের জন্য নয়, বিগত দিনের কথা বলছি। ওনাকে নেওয়ার জন্য একজন পরামর্শ দিলেন, আমি বললাম ঠিক আছে, ওকে ভালো দেখেন, উনি যদি আসতে চায় আমরা ওয়েলকাম। তো ওনাকে প্রস্তাব পাঠানো হলো, উনি বললেন যে আমি তো যাবো, আমার যাতায়াত খরচ এবং সম্মানী ভাতা। আমি বললাম, আমি জানার দ্বিতীয় পক্ষ যার মাধ্যমে কথা হচ্ছে, আমি ওনার কাছে বললাম একজন আগামী জবাব করলে হবে। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে আমি বললাম যে ভাই আমার এই প্রোগ্রাম তো প্রশিক্ষণ না, আমার এটা একটা অনুষ্ঠান। উনি যদি আমার প্রোগ্রামে যদি আসেন, আমরা তো এমনিতেই সম্মান দিতে চাই, এতে তার কি সম্মানে চাই? উনি বললো টাকা পয়সা বিষয়ে। তো আমি বললাম যে ভাই ওনার আসা দরকার নেই। এইটা বলার উদ্দেশ্য হচ্ছে, এখানে দেখেন আমাদের সাংবাদিকদের অবগতনের কারণটা কোথায়? আমাদের সাংবাদিকদের যে এইভাবে যে গজাচ্ছে, তাদের সাংবাদিক গুলো কেউ কেন যারা এই পেশায় যারা জ্ঞান দেওয়ার কথা, হাতে কলমে যারা শেখানোর কথা, তারা আজকে অর্থ নিয়ে প্রাধান্য দিচ্ছে। তারা কিন্তু তাদের পেশাগত জায়গায় কাজ করার নেই। তো আসলে যাই হোক, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, সাংবাদিক অঙ্গনের জন্য এটা দুর্ভাগ্য। দেশ 2024 সালে সরকার গঠন হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। তো নতুন একটি বাংলাদেশের আবির্ভাব হয়েছে, আমরা পেয়েছি। তো আমরা আমাদের আগামী প্রত্যাশা নির্বাচিত সরকারের কাছে সাংবাদিকদের জন্য কাজ করবে। সাংবাদিক নির্যাতন হয়েছে কতটুকু আপনাদেরকে যদি ছোট্ট একটা আপনার নমুনা দেয়, দেখবেন যে সেটা হচ্ছে যে একটি গণমাধ্যম উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী 2012 সালে 212টি ঘটনায় 512 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। চিন্তা করেন, 2012 সালে যদি 512 জন সাংবাদিক নির্যাতন হয়, কোথায় আছেন জাতীয় বিবেক সাংবাদিক? যদি সাংবাদিকরা যদি আজকে টিকে না থাকে, আজকে দেশটা কোথায় যাবে? দুর্নীতি, অনিয়ম আর লুটপাটে ভরপুর হয়ে যাবে। তো হয়েছে, বিগত দিনে তাই হয়েছে। 2014 সালে যদি একটা উদাহরণ নেই, 2014 সালে আপনার 239 জন সংবাদকর্মী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে, যেগুলো তালিকার বাইরেও রয়েছে অনেক কিছু। ঘটনা তো সবকিছু শিরোনাম হয় না, যেগুলো শিরোনাম হয় না নিউজের পত্রিকায়, বিভিন্ন টেলিভিশনে, এগুলো তো আমাদের মানে তালিকার বাইরে। 2014 সালে বললাম, 2021 সালের কথা যদি বলি, ছোট্ট একটা দিয়ে আমি শেষ করবো। 2021 সালে দেখেন যে শুধুমাত্র 9 মাস, জানুয়ারি থেকে 9 মাস যদি বলি, একটা দেখলাম, যুগান্তরের একটা প্রতিবেদন দেখলাম, 154 জন সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে এবং কষ্ট দেওয়া হয়েছে প্রায় 48 জনকে।
কোথায় আছেন? চিন্তা করছেন সাংবাদিকদের অবস্থা কোথায়? তা আজকের এই যেটা বলতে চাচ্ছিলাম যে হামলা এরপরে এটা তো শুধু নির্যাতন করলাম, এরপরে তো এর বাইরে আছে হামলা মামলা হুমকি ধামকি, এগুলো তো আছে, এটা কমন বিষয়। আজকে সাংবাদিকদের এতে নির্ধারণ করতে পারলে দেখা যাচ্ছে যে দেশের যত অপকর্ম হয় সবগুলো করা সম্ভব। কিন্তু আমি আজকে দৃঢ় বিশ্বাস, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধভাবে বলছি, আমি যদি সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকে, নিজেদের কাতারে থাকতে পারে, এই যেটা বিভক্ত ভুলে গিয়ে একতাবদ্ধ হয়ে যদি তাদের পেশাগত কাজ করতে পারে, আমার দীর্ঘ বিশ্বাস পৃথিবীর এমন কোন শক্তি নেই যে সাংবাদিকদেরকে পরাজিত করতে পারে। আমাদের এই প্রত্যয় নিয়ে আমাদেরকে সামনে যাতে আগাতে পারি, এইটা ব্যক্ত করেছে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।